আসসালামু আলাইকুম। নিশ্চয়ই অবাক হচ্ছেন আমরা আসলে কি বলতে চাচ্ছি আজকে। একটা ফাংশন কিভাবে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে বা মাল্টিপল একটা ফাংশনের মধ্যে মাল্টিপল রিটার্ন স্টেটমেন্ট কিভাবে থাকা পসিবল। ধরেন আমরা আসলে একটা ফাংশন লিখে ফেললাম যে এটা একটা আসলে প্রোগ্রেস। সো প্রোগ্রেস এই ফাংশনটা আসলে কিছু কাজ করবে। সো ডু সাম জব, তারপরে আসলে কোনো কিছু একটা রিটার্ন করবে। সো রিটার্ন 100%। সো এটা একটা প্রোগ্রেস, আমাদের 100% বলতে শুধুই 100 দিলাম। এখন এই ফাংশনটাকে যদি আমরা কল করি, আমরা জানি যে এটা কিভাবে কল করতে পারি। সো সিম্পলি প্রোগ্রেস দিয়ে কল করতে পারি এবং আমরা আসলে অ্যালার্ট দিয়ে দিতে পারি। অ্যালার্ট দেওয়াটা বেটার। সো আমরা দিয়ে দেখতে পারি যে আমরা এটা রান করলে ঠিকই আমরা 100% প্রোগ্রেসটা পাবো। সো আসলে এটা তো আসলে দেখানোর উদ্দেশ্য না। হোয়াট ইফ আমরা এই প্রোগ্রেস ফাংশনটা এমনভাবে লিখতে যাচ্ছি যে ফাংশনটা ঠিক কিছুক্ষণ পর পর আমাদের কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে সেটা আসলে আমাদেরকে জানাবে। আমরা তো এরকমই দেখি টিপিক্যালি কোনো একটা অ্যাপ্লিকেশন, যে কোনো একটা কাজ করতেছে, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হইতেছে এটা আমাদের ঠিক জানাই দিচ্ছে রান টাইমে। সো এটা তাইলে আমরা আসলে কিভাবে করব, কিন্তু ফাংশনটা কিন্তু চলতেই থাকবে এবং অনবরত আমাদেরকে একে জানাতে থাকবে যে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে। আপনি হয়তো ভাবতেছেন যে আচ্ছা, ভাবার আগে আমরা এটা বলি যে আমরা যেটা করতে চাই, আমরা আসলে অনেকগুলো রিটার্ন দিতে চাই। সো একটা রিটার্ন প্রবাবলি 20%, তারপরে আমরা একটা রিটার্ন দিতে চাই 50%, তারপরে আর একটা রিটার্ন, সরি, সো রিটার্ন দিতে চাই আসলে 80% এবং তারপর আসলে 100%। সো এখন যদি এইটা দেই, এটা কি হবে, এটা দিলে কি আমাদের ঠিকঠাক মতো কাজ করবে? দেখেন এটাতে শুধুই কিন্তু 20 দেখাবে, বাকিগুলো কিন্তু আর দেখাবে না, কারণ আমরা জানি কোনো একটা ফাংশনে একটাই রিটার্ন স্টেটমেন্ট থাকতে পারে। সো কন্ডিশন যদি না থাকে, অর্থাৎ কোনো যদি আমরা আসলে ব্র্যাকেটের ভিতর না রাখি, এরকম বাইরে রাখলে আমরা একটা মাত্র রিটার্ন স্টেটমেন্টই রাখতে পারবো আসলে। সো বাকি যেগুলো থাকবে এগুলো সবই আসলে কমেন্টের মতো, কারণ রিটার্ন হওয়া মানে এই ফাংশন থেকে বের হয়ে যাওয়া, তার মানে বাকিগুলো আর আসলে কাজ করবে না। তো আপনি নিশ্চয়ই বলতে চাচ্ছেন যে ওকে, এইভাবে আসলে অ্যালার্ট করার প্রয়োজনটা কি? আমরা তো আসলে প্রতি 20 আমরা এর পরিবর্তে আসলে এই কোডটা লিখতে পারতাম, মানে এইরকম কিছু যে অ্যালার্ট 20, অ্যালার্ট 50। কিন্তু আমরা আসলে বোঝানোর জন্য তো ব্যাপারটা একটা সিম্পল কেসের কথা চিন্তা করতেছি। তো আমরা চিন্তা করতেছি একটা ফাংশন অনবরত আমাকে জানাবে, যে কল করছে তাকে জানাবে, এই ফাংশনটা যে কল করছে অর্থাৎ অ্যালার্ট কল করতেছে, অনবরত তাকে জানাবে যে এখন কত পার্সেন্ট আসলে প্রোগ্রেস আছে। তো সেটা কিভাবে করা পসিবল? সো এইটার জন্য আমরা আসলে একটা রিটার্নের পরিবর্তে আমরা ইএলড ব্যবহার করতে পারি চাইলে। সো এটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না, তাই বলতেছি। সো আমরা চাইলে অনেকগুলো ইএলড দিতে পারি। সো ইএলড দেওয়া মানে আসলে এই এক্সিকিউশন যখন এখানে আসবে, 4 নাম্বার লাইনে আসবে, তখন ইএলড এর ভ্যালুটা একে অ্যালার্টকে জানাই দিবে। জানানোর পর অ্যালার্ট কি ডিসিশন দিচ্ছে সেটার অনুসারে আবার পরবর্তীতে ইএলডটা রান হবে। সো এইভাবে আসলে জানাতে থাকবে। এখন আমরা যদি এটা একটু রিফ্রেশ দিই, তাহলে আমরা আসলে কিছুই দেখতে পাবো না যদিও। কারণটা হচ্ছে ফাংশন থেকে এটা একটু আলাদা, সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা স্টার দিয়ে দিতে হবে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হইতেছে আমাদের প্রোগ্রেস অনেকটা আসলে আমাদের একটা অবজেক্টের মতো, এটাকে আসলে একটা অবজেক্টের মধ্যে রাখতে হবে, ভেরিয়েবলে মানে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি একটা কনস্ট্যান্ট দিতেছি, সো কনস্ট্যান্ট ওবিজি দেই। সো আমাদের একটা অবজেক্ট, সো প্রোগ্রেস অবজেক্টকে এইভাবে আসলে আমাদের নিতে হবে। আসলে অবজেক্ট না লিখে আমরা আসলে PROG লিখি, এটা বেটার হবে। সো প্রোগ্রেস, এবং এখানে আমাদের সেই প্রোগ্রেসটাকে কল করতে হবে। বাট কল আবার নর্মালি করলেও হবে না, এভাবে করলেও হবে না। আমরা একটু সেভ দিয়ে দেখি, সরি। সো এইভাবে করলেও হবে না, এটা আসলে PROG.next দিতে হবে। সো নেক্সট এইভাবে দিতে হবে, এবং অবশ্যই আমাদের আসলে এই ভ্যালুটা কেটে দিতে হবে। সো এইভাবে আসলে ফাংশনটাকে কল করতে হবে। সো এটাকে যদি আমরা আসলে রান দিই, তাহলে দেখবো আসলে এখানে একটা আসছে। সো আমাদের আসলে যেটা দেখার বিষয়, যা আসছে আসছে। এখন আমরা দেখি যে দুইটা যদি এটা রান করি, নেক্সট নেক্সট, তাহলে কি আসে। সো এই যে দেখেন, প্রথমবার রান করলে আমাদের কিছু একটা আসছে, এটা কেটে দেওয়ার পর কিন্তু আর একটা আসছে, তার মানে কিন্তু এই যেখানে দুইটা ইয়েল্ড কিন্তু আসলে এখানে দুইটা কাজ করছে। সো আসলে আমাদের একটা অবজেক্ট রিটার্ন করতেছে, আমাদের দেখতে হবে অবজেক্টের মধ্যে কি আছে। এর জন্য আমরা চাইলে ইন্সপেক্ট করে আসলে এই জিনিসটা দেখতে পারি। সো ইন্সপেক্ট করে আমরা আসলে কনসোলে চলে যাইতে পারি, এবং নেক্সট আসলে অ্যালার্ট না করে আমরা আসলে কনসোল ডট লগ করে ফেলতে পারি, যেন আমরা সব ঠিকঠাক মতো বুঝি।
তো আমরা এটা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস আসে, এটা একটা অবজেক্টের মতো আসতেছে, একটা হচ্ছে ভ্যালু এবং আর একটা হচ্ছে ফলস। আমরা অবজেক্ট নিয়ে একটু পরে আবার পড়াশোনা করবো আর কি। অবজেক্ট আপাতত দেখি যে গ্রুপ অফ ভেরিয়েবল যদি আমরা কোনো একটা রিলেটেড ভেরিয়েবল যদি কার মধ্যে আসলে স্টোর করতে চাই, সেটা আসলে একটা অবজেক্ট, একটু পরে আমরা পড়বো সেটা। তো এটা দেখা যাচ্ছে যে আমাকে ভ্যালু 20 দিয়েছে এবং ডান ইকুয়াল ফলস দিয়েছে। ডান মানে আসলে অবজেক্ট, এই ফাংশনটা আসলে এখনো শেষ হয় নাই, ঠিক আছে? তার মানে কেবলমাত্র আমরা 4 নাম্বার লাইনে আছি। সো আমাদের আরো আছে, এটা বুঝাইতে আসলে ডান ডান দিচ্ছে। তার মানে আমরা যেটা করতে পারি, সো এই নেক্সট যেটা, এটা ডট আমরা আসলে ভ্যালু দিয়ে দিতে পারি। তো ভ্যালু দিলেই আসলে এখন আমরা আসলে 20 পাবো। সো আমরা এই যে ভ্যালু দিলে কিন্তু 20 পাবো, ঠিক আছে? একইভাবে আমরা এই জিনিসটা যদি কপি করি, কপি করে আমরা যদি মাল্টিপল পেস্ট করি, সো আমরা এখন একটু চার্টটা নিছি, এটা একটু রান করে দেখি এবারে। তাইলে এখানে চারটায় চলে আসছে। সো আমরা একটু অ্যালার্ট করে দেই, অ্যালার্ট। সো অ্যালার্ট দিয়ে আমরা জিনিসটা দেখি। সো এইটা হইলো এইটা এবং এইটা। তো চারটার জন্য যদি এবার একটু রান দিই, তাহলে দেখা যাবে একবার 20 আসছে, এবার কেটে দিলে 50 আসছে, তারপরে 80 আসছে এবং আসলে 100 আসছে। সো এইভাবে চাইলে এই জিনিসগুলো প্রোগ্রেস যে জিনিসটা, সেটা আমরা চাইলে ইউজারকে আসলে দেখাইতে পারি। এবং অবশ্যই লাস্টেরটা কিন্তু আপনি যদি ডানটা চেক করেন, ডানের ভ্যালুটা কি, লাস্টেরটাতে দেখবেন যে ডানেরটা ট্রু আসবে। সো এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটে, যখন কোনো একটা ফাংশন ইএলডে চলে আসে, ইএলডে যখন আসে তখন সে আসলে তার এক্সিকিউশনটাকে পজ করে এটা যে যে কল করছে তার কাছে চলে যায়, এবং সে যখন আবার আসলে নেক্সট তাকে কল করে, নেক্সট যখন আবার তাকে কল করবে, তখনই কেবলমাত্র সেখান থেকে আবার এক্সিকিউশনটা শুরু হয় কিন্তু। ওকে, তার মানে সব জিনিস কিন্তু সেফ থাকে আসলে। কিন্তু আমাদের কলি এবং কলারের মধ্যে কিন্তু আসলে আমাদের কন্ট্রোলটা সুইচ হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ওকে, আমরা শুধুমাত্র এখানে ভ্যালুটা নিছি, আমরা কি আবার নতুন করে কোনো ভ্যালু এই ফাংশনকে দিতে পারি কিনা? সো এখানে যেমন প্রথমবার ইনিশিয়ালাইজ করছি, এখানে আমরা ভ্যালু কিছু দিতে পারতাম, কিন্তু পরবর্তী কোনো জায়গায় এসে আমরা কোনো তাকে ফিডব্যাক দিতে পারি কিনা? হ্যাঁ, সেটাও সম্ভব। সেটার জন্য আমরা আলাদা আরেকটা দেখাই। সো আমরা আরেকটা ফাংশন তৈরি করবো এখন। সো আমরা আরেকটা ফাংশন কনভারসেশন নামে তৈরি করলাম। এটা আমরা আসলে কনভারসেশন করতে চাই। সো ফর এক্সাম্পল লেট নেম চাইতে চাই আমরা। সো নেম দিয়ে এখানে বলতে পারি যে হোয়াট ইজ ইউর নেম। সো এটা একটা কোশ্চেন দিতে পারি, এবং একইভাবে আমরা বলতে পারি যে ইয়েল বলতে পারি যে ইউর নেম ইজ, বা আমরা সিম্পলি আসলে হ্যালো বলতে পারি। সো হ্যালো, সরি হ্যালো। এরপরে আমরা সিম্পলি এসে যে নেমটা যে হ্যালো বলছে তাকে আসলে আমরা হ্যালোটা গ্রিট করতে পারি। সো এইটা আমরা আসলে চাইলে আসলে এইভাবে স্ট্রিং ইন্টারপ্রিটেশনের মাধ্যমে দেখাইতে পারি। সেখানে একটা উপস, আমরা ডলার দিয়ে নিতে পারি। তার মানে এই যে নামটা, সেই নামটা আমরা এখানে প্রিন্ট করব। সো এটা পুরোটুকু একটা স্ট্রিং, কিন্তু এখানে ডলার দিয়ে যদি আমরা এরকম কোনো কিছু দিই, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা এইখানে আসলে রিপ্লেস হয়ে যাবে। এটা স্ট্রিং কনকেটিনেশনের মতো একটা সহজ উপায় আর কি। ওকে, যে এই কাজটা আমরা আসলে এই যে ব্যাকটিক ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের ইএসসি এই বাটনের জাস্ট নিচে যে বাটনটা, ওই বাটন দিয়ে আসলে এই জিনিসটা করতে হয়। যাই হোক, এখন আমরা এই জিনিসটাকে আসলে কল করতে চাই। তো কল করার জন্য আমাদের আগের মতোই একটা অবজেক্টের ইনিশিয়ালাইজ করতে হবে আসলে। সো আমি কনভারসেশনটা বলে দিই, এর মধ্যে এটাকে আসলে কল করি, কল করলে এটা ইনিশিয়ালাইজ হবে। সো আমরা কল করে ফেললাম। এখন আমরা এটাকে কনসোল করব। সো আমরা কনসোল না করে অ্যালার্ট করি আগে। সো অ্যালার্ট আগেরটার মতোই। সো এইটা, তারপরে আমরা ডট নেক্সট দিতে পারি। এইটা নেক্সট দেই। সো নেক্সট দিয়ে এটা একটু প্রিন্ট করি। সো এগেইন অবজেক্ট আসতেছে, সরি আমাদের ভ্যালু দিতে হবে, আমি বারবার ভুলে যাচ্ছি। সো ভ্যালু দিলে দেখা যাচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হ্যালো হোয়াট ইজ ইউর নেম পুরোটুকু চলে আসছে। কারণ এখানে নেমের মধ্যে আসলে হোয়াট ইজ ইউর নেমই আছে, পুরোটুকুই আছে। সো আমরা চাচ্ছি যে এই নেমটা এখান থেকে নিতে। সো তাইলে আমাদের এটা এখানে ইএল দিতে হবে। সো ইএল দিলাম, তাহলে ইএল দিলে এই এখানকার কন্ট্রোলটা এই ভ্যালু সহ আসলে এর কাছে চলে আসবে। তো যেমন এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিই, তাহলে দেখা যাচ্ছে হোয়াট ইজ ইউর নেম কথাটা এখন এখানে চলে আসছে,
এবং তারপর আর কিছুই না। তার মানে এটাকে যদি আমরা আবার কল করি তাহলে আমরা সেকেন্ডটা পাবো, এবং কল করার আগে অবশ্যই এই ভ্যালুটা দিব, যে ভ্যালুটা ইএলড থেকে ইএলড এর জায়গায় এখানে আসবে। এখান নেক্সট যখন কল করবো আবার যখন ভ্যালু দিব, সো ভ্যালুটা তখন ইএলড এর জায়গা থেকে এই নেমের মধ্যে আসবে এবং সেই নেমটা এখান থেকে প্রিন্ট হবে। সো আমরা চাইলে এখানে ভ্যালু দিয়ে দিতে পারি। সো এরকম কিছু একটা দিলাম, দেখি এটা কাজ করে কিনা। সো হোয়াট ইজ ইউর নেম আসছে এবং হ্যালো আরমান এই কথাটাও চলে আসছে। তাহলে দেখেন একটা ফাংশনকে কিন্তু আমরা বারবার কল করতে পারতেছি এবং আসলে বিভিন্ন ভ্যালু দিয়েও কিন্তু কল করতে পারতেছি। সো শুধুমাত্র এগুলোর মধ্যেই আসলে এইটার সীমাবদ্ধ না, আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে লেজি ইনিশিয়ালাইজেশন। সরি, মানে কথাটা ঠিক বলতে পারতেছি না, আমরা দেখাচ্ছি। আচ্ছা, আমরা ওইটা বাদ দিই। আমরা যে ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, একটু আগে কিন্তু আমরা দেখে আসছি যে কিভাবে রিকারশন লিখতে হয়। সো আমরা রিকারশন লিখছিলাম একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার জেনারেট করার জন্য, এবং সেটা দেখতে অনেকটা এরকম ছিল। এখন এইটার একটা প্রবলেম আছে, ফ্যাক্টোরিয়াল সরি মানে রিকারশনের কিন্তু একটা প্রবলেম আছে। এটা যারা আগে অলরেডি সি প্রোগ্রামিংয়ে একটু রিকারশন করে আসছেন তারা জানেন যে রিকারশন ফাংশনটা যখন আসলে এটা এক্সিকিউট হয়, এখানে স্ট্যাক ওভারফ্লো হওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যাপারটা যেটা হয় যে আমরা কিন্তু প্রত্যেকবার নতুন করে এই ফাংশনটাকে কল করতেছি। তো যেটা হয় যে প্রথমে আমি পাসের জন্য যে কলটা করছি, তো এখানে এসে পাসের জন্য এই ফাংশনটা একবার কল হয়েছে এবং সে নিজে আবার 5 - 1 4-এর জন্য কল করছে। তার মানে ফাংশনটা বেসিক্যালি প্রথমে পাসের জন্য কল হয়, এই কলটা রিটার্ন হওয়ার আগেই এইটাতে কল হয়। সুতরাং আবার 4-এর জন্য কল হয়, তারপর আবার 3-এর জন্য কল হয়, 2-এর জন্য কল হয়, 1-এর জন্য কল হয়, এভাবে উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ ব্যাপারটা হয় যে এই ফাংশনটা পাসের জন্য পুরোটুকু রিটার্ন হয় না কিন্তু। অর্থাৎ এখানে পাস বসে থাকে আর এইখানে আবার কল হয়, অর্থাৎ 4 দিয়ে কিন্তু আবার কল হয়। সো এই ফাংশন পুরোটুকু রিটার্ন হওয়ার আগে এটাকে কল হইতে হয়, কল হয়ে এই কাজ শেষ হইলে কিন্তু তারপর রিটার্ন হবে। সো প্রতিটা ফাংশন যখন কল হয় তখন কিন্তু মেমোরিতে একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আসলে অপারেটিং সিস্টেমকে দিতে হয়। সো আমি যখন এই ফাংশনটা বের হয়ে যাওয়ার আগেই আর একটা ফাংশনকে কল করতেছি, তার মানে কিন্তু আহ, এই ফাংশনের জায়গাটা আমি আসি, তার ধরে থাকা অবস্থায় আমি আবার এই ফাংশন মানে আর একটা জায়গা অ্যালোকেট করতেছি, এবং সে কিন্তু একইভাবে আরও একটা ফাংশনে কল করে। সো এইভাবে কিন্তু এটা টোটাল আসলে 6টা ফাংশনে কল হবে। অর্থাৎ মেমোরিতে কিন্তু একটা ফাংশন যদিও রান করতেছি, কিন্তু মেমোরিতে কিন্তু আসলে 6টা ফাংশনের জায়গা দিতে হবে তাকে। ঠিক আছে? সো এইটা আসলে আমাদের বড় কোনো প্রোগ্রাম হইলে, অথবা এখানে যেহেতু পাসের জন্য আমাদের 6টা রান করছে, আমাদের যদি আসলে খুব বড় একটা সংখ্যা হইতো বা এমন কোনো ফাংশন হইতো যেটার জন্য আসলে অনেকগুলো ফাংশন কল হইতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মেমোরির পরিমাণ কম হলে কিন্তু এই স্ট্যাক ওভারফ্লো করবে, কারণ স্ট্যাকে আমাদের একটা ফিক্সড জায়গা থাকে। সো এই ইস্যুটা কিন্তু আসলে আমরা চাইলে এখানে ইএলড দিয়ে সলভ করে ফেলতে পারি খুব সহজেই, যেখানে আসলে ওভারফ্লো ঘটবে না। আমি ঠিক জানি না ব্যাপারটা আপনাকে বুঝাইতে পারলাম কিনা। আপনি এই জিনিসটা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে দেখতে পারেন যে আসলে স্ট্যাক ওভারফ্লো বলতে কি বোঝায়। তো চলেন আমরা এই একই কনসেপ্টটা আমরা আসলে ইএলড ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো আমরা আসলে ফাংশনটা নিচ্ছি, সরি। সো আমি সময় বাঁচানোর জন্য ফাংশনটা লিখে ফেলছি। ফাংশনটা হচ্ছে এইরকম। সো এখানে আসলে একটা কারেন্ট ভ্যালু আছে, এই ভ্যালুটা আসলে সামনের দিকে কিউমুলেটিভলি যাইতে থাকবে। অর্থাৎ আপনি জাস্ট একটু পড়ে নেন, এই দুইটা আসলে ইকুইভ্যালেন্ট, ফ্যাক্টোরিয়াল বের করা এবং আসলে এইটা। কারণ আমরা জানি যে 5 ফ্যাক্টোরিয়াল যেটা, আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল কথা বলি, এটা বেসিক্যালি আসলে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। সো এইভাবে আসলে জিনিসটা যাবে। তো সেই ব্যাপারটা এখানে হবে যখন আমরা আসলে এখানে পাস করব, তার মানে আসলে আমরা আসলে এন এর ভ্যালু 5 দিচ্ছি, আর কারেন্টের ভ্যালু যেহেতু আমরা এখান থেকে কিছু দেই নাই, তাহলে ডিফল্ট ভ্যালুটা নিবে, অর্থাৎ 1ই আসলে। সো প্রথমে কারেন্টের ভ্যালু 1, কিন্তু এন এর ভ্যালু আসলে 5, তার মানে এটা প্রথমে চলবে না, কারণ এন এর ভ্যালু 1-এর চেয়ে ছোট না। সো প্রথমে আসলে এই ইএলটা আমাদের এখানে থাকবে। সো এই ইএলটি কারেন্টের ভ্যালু আমাদের কত ছিল, 1 ছিল। সো 1টা এখানে থাকবে। সো 1 থাকার পরে এই জিনিসটাকে আবার আসলে আমরা ইএলড করতেছি। আমরা আসলে ইএলড করতেছি কিভাবে দেখেন। সো আমরা এবার 4 দিয়ে কল করতেছি এবং এই কারেন্টের ভ্যালুটা 1-এর সাথে 5 গুণন দিচ্ছি। তো বেসিক্যালি আসলে আমাদের আসলে
একের একের সাথে 5টা গুণন হইতেছে। সো 5 গুণন হয়ে আবার এখানে যাবে এবং n এর ভ্যালু কিন্তু আবার কমতে থাকবে, কারণ n এর ভ্যালু আমরা আসলে এক কমায় দিচ্ছি। সো এইভাবে n এর ভ্যালু আসলে যখন 1 হয়ে যাবে তখন কিন্তু আসলে কারণ এই সেকেন্ড যে কলটা হয়েছে, সেকেন্ড কলে কিন্তু কারেন্টের ভ্যালু আসলে কত হয়ে যাবে। সো আমরা 5 ইন্টু 1 ইন্টু 5 অর্থাৎ কারেন্টের ভ্যালু সেকেন্ড কলে কিন্তু 5 হয়ে যাবে এবং থার্ড কলে 5 ইন্টু 4-এর সাথে গুণন হবে কিন্তু। সো এইভাবে ধীরে ধীরে সামনে আগাইতে থাকবে। সো 5-এর সাথে 4 গুণন হতে থাকবে, তারপরে এই সবার সাথে 3 গুণন হতে থাকবে, তারপরে 2 গুণন হতে থাকবে, এভাবে সামনের দিকে আগাইতে থাকবে। সো আমরা যদি এটাকে আসলে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে আচ্ছা আমাদের তো এই জিনিসটাকে রান করতে হবে। সো আমরা একটু অ্যালার্ট দিচ্ছি। সো অ্যালার্ট আমাদের যে ফ্যাক্টোরিয়ালটা আছে, সো সেই ফ্যাক্টোরিয়াল ডট নেক্সট ডট আসলে আমরা ভ্যালু দিতে পারি। সো এইটা দিতে পারি, দিলে আমাদের আসলে 1 দেখাচ্ছে এখন, কারণ কারেন্টের ভ্যালু যে 1 সেটা দেখাচ্ছে। এটা স্টারের কারণে বাকিগুলো দেখাবে না, বাট আমি চাইলে সবগুলো ভ্যালু একসাথে প্রিন্ট করে ফেলতে পারি। তো সেইটা করার জন্য আমাদের সিম্পলি এত কল না করে এই একটা কল করলেই হবে। সো একটা কল করলে, আচ্ছা এটা তো অবজেক্ট আসতেছে, সো অবজেক্টটাকে আমরা আসলে ভেঙে ফেলতে পারি এবং এটা এইভাবে করে ফেলতে পারি। সো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো ভ্যালু কিন্তু একটাতে আসতেছে। সো প্রথমবারে 1, তারপরে গুণফলে 1 আর এবং 5 এর গুণফলে 5, 5 এর সাথে 4 এর গুণফলে 20, 20 এর সাথে 3 এর গুণফলে 60, এইভাবে কিন্তু সামনের দিকে এসে 120 হয়েছে। এখন আমরা জাস্ট লাস্টেরটা নিতে পারি, কিন্তু এখানে সুবিধা যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের মাল্টিপল ফাংশন কিন্তু আসলে আমরা এখানে তৈরি করতেছি না, আমাদের একটা ফাংশনে বারবার রিপ্লেস হয়ে যাবে বেসিক্যালি এখানে। অর্থাৎ আমরা আমরা কিন্তু নতুন নতুন ফাংশনে আসলে কল করতেছি না। সো এইখানে এসে যে জিনিসটা হবে, এই জায়গায় এসে শুধুমাত্র ইয়েল্ড বসে যাবে আর কি। সো এখানে একটা ইয়েল্ড, তারপরে আর একটা ইয়েল্ড, এইভাবে আসলে বসতে থাকবে। সো এইগুলো সাধারণত আসলে ব্যবহার করা হয় স্ট্যাক ওভারফ্লো হ্যান্ডেল করার জন্য, অথবা আপনি চাইলে এরকম আসলে প্রোগ্রেসিভ যদি কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করতে চান তাহলে অবশ্যই আসলে ইয়েল্ড ব্যবহার করতে পারেন। ইয়েল্ডের মাধ্যমে এভাবে মাল্টিপল রিটার্ন স্টেটমেন্ট আমরা চাইলে দিতে পারি এবং কলার এবং কলির মধ্যে আমরা যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা বারবার সুইচ করতে পারি। সো থ্যাংক ইউ।